আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয়। রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল, অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা। 2024 সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 1 বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত। আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে। এটাই তাদের রাজনীতি, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয়। তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না। এটি আগেও দেখেছি, এখনো হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা, যা নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয়, বরং পেছন থেকে কলকাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানাজনে প্রশ্ন তুলছেন। আজ হোক কাল হোক আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো। যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি, দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যার নেই, দীর্ঘ 17 বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন, তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। I have a plan for the people of my country, for my country. চলুন এই উন্মোচনের রাজনীতি নিয়েই আজকে কথা বলি আমরা। রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয়। ভ্লাদিমির লেনিন 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক লিখেছিলেন হালকা কোনো কৌশল বোঝাতে নয়, বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য, পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন। বিপ্লব মানে সবসময় সামনে এগোনো নয়, কখনো কখনো 1 পা এগিয়ে 2 পা পেছনেই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ। এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয়। যেমন 21শে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন চরিত্র কেন আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এলেন? অনেকের চোখে এটা ছিল বিস্ময়, কারো কাছে ক্ষোভের কারণ। কিন্তু রাজনীতিতে বিস্ময়ের চেয়ে হিসেবটা বড়। শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নীরবতা কখনো অর্থহীন নয়। বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোনো দেশীয় মানের খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট, তিনি স্টেটসম্যান। গত 17 বছর ধরে তরুণ প্রজন্ম তারেক রহমানের নাম শুনেছে, কিন্তু মানুষ হিসেবে, রাজনীতিক হিসেবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক। দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভেতর দীর্ঘদিন দ্বিধা ছিল। শেখ হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের, সেটা এখনো আমরা জানি না। সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটাই। একটা বিষয় কিন্তু পরিষ্কার, তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখোশ আর মুখের পার্থক্য গোপন থাকবে না। এতদিন প্রবাসে থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত। এখন প্রতিদিন আলোচনা হবে, সমালোচনা হবে, একে একে পুরনো রেকর্ড সামনে আসবে। যারা ভয়ে সুবিধাবাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামায়াত এবং এনসিপি আসছে তাদের বিষয়ে। যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মান অভিমান ভুলে আবার এক হতে চাইবেন। এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে। এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এনসিপি কিংবা ইনকিলাব জিন্দালাসের মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে।
ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশা আর দ্বন্দ্ব। ক্ষমতার লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি, সেই বিভাজন শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই এগিয়ে দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক থমাস কিয়ান যে বাস্তবতা তুলে ধরেছেন তা আসলে শেখ হাসিনার কৌশলকেই অপ্রত্যক্ষভাবে বৈধতা দেয়। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে সাময়িকভাবে উজ্জীবিত করলেও এই ফেরা রাজনীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে ক্ষমতার সমীকরণে। থমাস কিয়ান স্পষ্টতই দেখিয়েছেন যে অল্প ব্যবধানে নির্বাচন, দুর্বল সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা, তরুণ ভোটারদের অনিশ্চয়তা এবং দলের ভেতরের দ্বন্দ্ব সব মিলিয়ে তারেক এখন আর দূরে থেকে নিরাপদ নেতৃত্ব দিচ্ছেন না, বরং সরাসরি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন। লন্ডনে বসে থাকা অবস্থায় যে রাজনৈতিক চাপ তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন, দেশে এসে সেই চাপই এখন তার মূল চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে আমার কাছে মনে হয়। কারণ থমাস কিয়ানের বিশ্লেষণ অনুযায়ী বিএনপি যদি দুর্বলভাবে ক্ষমতায় আসে তাহলে জামায়াত একটি শক্ত প্ল্যাটফর্ম পাবে, যা ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করবে। এই অনিশ্চয়তা, দ্বন্দ্ব আর পরস্পরের উপর নির্ভরশীলতা শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির জন্যই জায়গা পরিষ্কার করে দেবে। অর্থাৎ তারেকের ফেরা এখন কোনো সমাধান নয়, এটি একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক পরীক্ষা, যার ফলাফল শেখ হাসিনার জন্য অপেক্ষমান সুযোগ হিসাবেই ধরা যাবে বা ধরতে পারেন আপনারা। ক্ষমতায় ফেরার পথে তারেক ছোট দলগুলোকে হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা হলো এই সমীকরণে জামায়াত ইসলামী কখনোই পিছনে থাকবে না। ইতিমধ্যেই এনসিপিকে তারা নিয়ে নিয়েছে। নির্বাচন যত এগোবে দিন দরবার তত বাড়বে, সন্দেহ আর অবিশ্বাস ঘনীভূত হবে। এই মেরুকরণ শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে আশীর্বাদ হয়ে উঠবে, আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আর আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমানকে এখন বহু পক্ষের সঙ্গে রাজনীতিতে খেলতে হবে। ইতিমধ্যেই হাদি ইস্যুতে বিএনপিকে প্রায় শুয়ে ফেলেছিল তারেক রহমানের প্রতিপক্ষরা। দেখা যাক এই প্রতিপক্ষগণ তারেক রহমানকে এখন কোন স্তরে নামিয়ে এনে ফেলে। গত 15 মাসে জামায়াত যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাজনীতির ফাঁকা মাঠ দখল করেছে, তাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সত্যি ঝুঁকির মুখে পড়েছিল। এবং বিএনপি চুপ ছিল। বিএনপি চুপ ছিল কেন? তারেক রহমান চুপ ছিল কেন? কারণ তাকে ফিরে আসতে হবে এবং এই সরকার তাকে নিরাপত্তা দেবে, সুতরাং তাকে তো চুপ থাকতেই হবে। এই অদক্ষতা আর শূন্যতার সুযোগে অনেকেই জামায়াতের বিকল্প হিসাবে তারেককে ভাবতে শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনা হয়তো না চেয়েও একটা সবুজ সংকেত দিয়েছেন যাতে এই দ্বন্দ্বটা আরো স্পষ্ট হয়। রাজনীতির প্রতিটি বাঁকে এখন বিএনপির সামনে দাঁড়িয়ে যাবে কে? জামায়াত। এই টানাপোড়েন নির্বাচন পর্যন্ত চলবে। এখানেই শেখ হাসিনার অভিজ্ঞতা আলাদা করে আপনাদের বিচার করতে হবে। আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি হলো, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন। তিনি ভালো করেই জানেন যে তারেক দেশে ফিরলেও বাংলাদেশের রাজনৈতিক নাটাই এখনো জামায়াতের হাতে। এই সরকারের আমলে অফিস আদালত থেকে শুরু করে নিরাপত্তা কাঠামো সবখানেই তাদের প্রভাব। নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক কার্যত সেই কাঠামোর একজন বন্দী। নির্বাচন আগে বা পরে জামায়াত যে তাকে ব্যবহার করে ছুড়ে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই বাস্তবতা জেনেই শেখ হাসিনা রাজনৈতিক টোপ ফেলেছেন। বর্ষিতে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে। আরেকটা বড় সত্য এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। দেশে এখন যে সরকার আছে তা কার্যত অরাজনৈতিক এবং অবৈধ। নামমাত্র ক্ষমতায় থাকলেও দেশ চালাচ্ছে মূলত জামায়াত আর বিএনপি। এনসিপির তরুণদের রাখা হয়েছে মাঠের সন্ত্রাসী তৎপরতার জন্য। কোন চ্যানেল যদি কালকে লেখে বা সংবাদ ওই চ্যানেলকে আমরা জয় বাংলা করে দেব। লিখতে হবে বিপ্লবীরা দিল্লির দ্বারা ভারতের দ্বারা কত বাংলাকে জয় বাংলা করে দিয়েছে। তোমাদের শোনার দরকার নেই, এটা আছে তোমাদেরই দিন, তোমরা আমরা করে যাচ্ছি। আওয়ামী লীগ অনুপস্থিত বলেই দেশে কোনো স্বাভাবিক রাজনীতি নেই, সুষ্ঠু প্রতিযোগিতা নেই। তবু এই ভয়াবহ পরিস্থিতিতেও যখন শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত, নেতাকর্মীরা আত্মগোপনে, কেউ কারাগারে, কেউ নির্মম হত্যার শিকার, তখনও রাজনীতির নিবু নিবু সলতেটা জ্বালিয়ে রেখেছে আওয়ামী লীগই।
$460 বিলিয়ন অর্থনীতি যেটা শেখ হাসিনা রেখে গেছেন, সেই বাংলাদেশ চালানো কোনো খেলার কথা নয়। ভারতের সঙ্গে 4100 কিলোমিটারের সীমান্ত আর সহযোগিতা ছাড়া এই অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব। রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প সঠিকভাবে সামলাতে না পারলে ধস নামতে সময় লাগবে না। ইউনূস, তারেক বা জিন্দাওলি কারো মধ্যেই এই জনপ্রিয়তা বা জটিলতা সামলানোর রাজনৈতিক সক্ষমতা নেই। শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকবে না। শেষ পর্যন্ত মানুষ আবার তাকেই খুঁজতে শুরু করেছে। এখন শেখ হাসিনার করণীয় খুব স্পষ্ট, সময় বুঝে নীরব থাকা। বিএনপি ও জামায়াত যত বেশি ব্যর্থ হবে, শেখ হাসিনা তত বেশি শক্তিশালী হবেন। রাজনীতিতে কখনো কখনো আত্মগোপনই ভয়ের জন্ম দেয়। ঝড়ের আগে যেমন অস্বাভাবিক নীরবতা নামে, ঠিক তেমন এই নীরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত। খেলা এখন শুরু মাত্র। ওরা খেলছে, শেখ হাসিনা আওয়ামী লীগ গ্যালারিতে বসে দেখছেন, সময় হলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতিতে শেষ হাসিটা সেই হাসে যে অপেক্ষা করতে জানে, কৌশল বোঝে আর দুর্বল অবস্থান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে। এটা আওয়ামী লীগ আগেও দেখিয়েছে। সন্দেহ আছে কোনো? আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি জিয়া সৈনিক না। শেখ হাসিনা আমার এক বড় ভাই। কি বলে নিয়ে এলাকাতে উড়ে গাড়িতে নিয়ে আসছে, 10 মিনিটের কথা বলে নিয়ে আসছে। তুমি কি আওয়ামী লীগের লোক? জয় বাংলা জয় বঙ্গবন্ধু। খালেদা জিয়ার প্রোগ্রামে আইসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছো, ভয় করছে না? ভয়ের কি আছে? ইনশাআল্লাহ একদিন আসবে জয় বাংলা, ইনশাআল্লাহ একদিন আসবে। ওদের রাজনীতির খেলা যেখানে শেষ হবে, সেখান থেকেই বঙ্গবন্ধু কন্যার রাজনীতি শুরু হবে। এটাই শেখ হাসিনা, এটাই আগামীর বাংলাদেশ। গত 19 অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছিলেন, জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সহজ ভাষায় বললে নাহিদ জামাত ইসলামীকে প্রতারক বলেছিলেন। তার পরদিন এনসিপিকে কড়া জবাব দেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বলেছিলেন, জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। মাত্র 2 মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে। ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে। জামাতের সঙ্গে পরিণয়ের সানাই বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো। বুড়িগঙ্গা মুখে স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ল তাসনিম জারা। এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তবে হাতে একদমই সময় নেই। এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসনিম জারাই নন, আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখও আছে ঝরে পড়ার অপেক্ষায়। তাদের সম্মিলিত 8টি চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে। তবে পানি যতটা গড়িয়েছে তাতে জামাতের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই। অধ্যাপক ইউনূসের এত স্বাদের দল, এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল গড়ার স্বপ্নের শরীর সমাধি হতে চলেছে বুড়িগঙ্গার কালো পানির অতলে। যমুনার রাজনীতির ভাগ্যাকাশে কি সত্যি এত দুরবস্থা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2007 সালে অধ্যাপক ইউনূস মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন। তোড়জোড়ও শুরু করেছিলেন। ডাকডোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে 2টো চিঠিও দিয়েছিলেন। কিন্তু 100 দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছিলেন। নিজের অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের দিয়ে। চলতি বছরের 30শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাখমানের পডকাস্টে কথা বলেছিলেন অধ্যাপক ইউনূস। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নাহিদ সার্জিসদেরকে তিনি দল করার পরামর্শ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সেই আতুর ঘরে মরে যাওয়া দলটির নাম ছিল নাগরিক শক্তি। তার সাথে মিলিয়ে নাহিদদের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি। তবে নাহিদদের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি নাকি ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা, সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো। ডক্টর ইউনূস পুলিশ, সেনাবাহিনী, বিজিবি পাহারায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টির নেতাদের।
কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অশ্বডিম্ব। নির্বাচনে সরকারি কিংস পার্টির পথ সুগম করতে এরই মধ্যে অধ্যাপক ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিষিদ্ধ না করলেও 14 দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মাঠ ছাড়া। আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনূসের আশীর্বাদ ধন্য কিংস পার্টি এনসিপি। আজ যে কথা পরদিন দেখা যায় ঠিক বিপরীত অবস্থান। নতুন বন্দোবস্ত আর বিপ্লবের গাল ভরা বুলিতে নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে। যমুনার সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা। এমনকি সরকারের ইচ্ছা পূরণের সাজানো আন্দোলনেও অগ্রসেনার ভূমিকা নেয় এনসিপি নেতারা। থানা পুলিশ সব হাতের মুঠোয় মবের দায় আটক কর্মীদের বিতর্পে ছাড়িয়ে আনতেও দেখা যায়। কিন্তু অধ্যাপক ইউনূসের সেই 18 বছরের আগের স্বপ্ন হোঁচট খাওয়া শুরু করেছে বহু আগে থেকেই। সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছিলেন সেনা এপিসির ভিতরে, সেদিন এনসিপির 10 মাসের সেই রামরাজত্ব ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। এতদিন রণহুঙ্কার দেয়া নেতাদের কলার স্বরে দেখা যায় ভাটা। নির্বাচনের জোট করা নিয়ে বাগাড়ম্ব শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো। বিএনপি এনসিপিকে সুলভ মূল্যে সর্বোচ্চ 4টি আসন দিতে চেয়েছে। তফসিল ঘোষণার আগে পদত্যাগরা 2 প্রতাপশালী ছাত্র উপদেষ্টার আশা ছিল তরি ভেড়াবেন বিএনপিতে। তবে পদ ছাড়ার পর মাথার উপরে ভেঙে পড়ে আকাশ। পদত্যাগী 2 উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কয়েকদিন উদ্ভ্রান্ত ঘুরে ফিরে ঠাঁই নিয়েছেন এনসিপিতে। আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ বুড়িগঙ্গায় বিসর্জন দিয়ে জামাতের কৃপা ভিক্ষা করছে। দর্শক, 2007 সালে ফেরদৌস কুরেশির দল কিংস পার্টি হিসেবে তখনকার 111 সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোন দল এতটা কখনোই পায়নি। তারপরও পদত্যাগ করা 2 উপদেষ্টাকে কোনো বড় দলই নিতে চাইছে না। সূত্রগুলো বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহফুজের ভাগ্য এখনো ঝুলছে সুতোর উপরে। সাবেক এই 2 উপদেষ্টার দায়ভার জামাতও নিতে রাজি নয়। তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের দায় পড়বে জোটের উপর। প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবেও তুলে ধরতে চাইবে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আসিফ মাহফুজ ইস্যুর সমাধান করে জামাতের সঙ্গে জোট চূড়ান্ত করতে চায় এনসিপি। এটা না হলে সাবেক 2 উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চান। এজন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না। এমন অবস্থায় বুড়িগঙ্গায় বিপ্লবের সলিল সমাধি ঘটিয়ে জামাতের ঘরণী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের দলের। কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট, আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে। শেষ সময়ে এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। এজন্য 2 দলের শীর্ষ নেতারা 26 ডিসেম্বর রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। 27 ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রবিবার মানে 28 ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে। সামান্তা শারমিন বলেন, ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। এর মানে হলো 3 মাস আগে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ারের বলা সেই কথার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। তিনি এনসিপির উদ্দেশ্যে গত অক্টোবরে বলেছিলেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না। এনসিপি পাল্লা দেয়নি, বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এতদিন লোকজন আড়ালে আবডালে এনসিপিকে জামাতের বি টিম সি টিম বলতো, এখন আর সেটি বলার সুযোগ নেই, বলবে একই ছাদের নিচে থাকা বাবা ছেলের পার্টি। তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়েঘর পার্টিতে, কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙ্গন। জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা।
এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার গার্ল হয়ে ওঠেন যারা। অধ্যাপক ইউনূসের স্নেহধন্য এই নেতা গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরেও সঙ্গী হয়েছিলেন। তবে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট গঠন প্রশ্নে হারিয়ে যায় তার প্রভাব। ঢাকা ৯ আসনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সম্প্রতি অনলাইনে আর্থিক অনুদান সংগ্রহ করেন যারা। ফেসবুকে 22 ডিসেম্বর মানুষের কাছে চাঁদা চেয়ে এর 2 দিনের মধ্যে পুরো টাকা সংগ্রহ হওয়ার তথ্য জানান। কিন্তু ব্যাংকে জমা পড়া টাকায় সুদ জমার আগে এনসিপি 30টি আসনের বিনিময়ে নিজেদের সব সুদ জামাতের ঘরে জমা দিয়ে এসেছে। তাসনিম জারা অবশ্য এখন বলছেন এনসিপি থেকে বের হয়ে যাওয়ায় তিনি যারা টাকা দিয়েছেন তারা ফেরত চাইলে দিয়ে দেবেন। দর্শক, গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে এনসিপি জামাত জোটের ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল। এতে বেজায় চটে এনসিপির কয়েক নেত্রী। জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানাতে 25 ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন এনসিপির 6 নারী নেত্রী, কিন্তু তারা সুবিধা করতে পারেননি। বরং শুরুতে জারার সঙ্গে থাকা কয়েক নারী নেত্রীও এখন সুর বদলে ফেলেছেন। এরপর ফেসবুকে 6 জন ছবিও পোস্ট করেন। তবে সেই দলের কয়েকজন এখন জামাতেরই আবার গুণগান গাওয়া শুরু করেছেন। সেদিনের দলের থাকা মাহমুদা মিতু এখন দিচ্ছেন ব্যক্তির চেয়ে দল বড় স্লোগান। যারা পদত্যাগের পর ফেসবুকে লেখেন উই বিলিভ নাহিদ ইসলাম। ইঙ্গিতপূর্ণ আরেক পোস্ট লেখেন 1 পয়সা দিয়েও দেশি ভান্ডারা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট। এই ইস্যুতে এনসিপির দুটি পক্ষ এখন মুখোমুখি। বলা যায় ছোটখাটো একটা গৃহযুদ্ধ দলটার ভেতরে শুরু হয়েছে। দলের 30 জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এই জোটের ঘোর বিরোধিতা করেছেন। তারা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সাথে জোট করতে চায় না, যাতে মধ্যপন্থীদের ভোট হারাতে হয়। দর্শক, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া যাকে বলে, এনসিপির অবস্থা এখন অনেকটা তেমনই। দলটির প্রভাবশালী অংশটি জামাতে ফেরার পক্ষে অবস্থান জানাচ্ছে। নির্বাচনে অংশ নেয়া এবং অনলাইনে অনুদানের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে এসেছেন আলোচিত নেতা দিলশানা পারুল। জানার পদত্যাগের পর ফেসবুকে তিনি লেখেন আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে, পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়? বোঝাই যাচ্ছে পাত্র ঠিক করতে তাসনিম জারাকে ঝেড়ে ফেলেছে এনসিপি। ঝরে পড়ার এই যাত্রায় আর কোন কোন নাম দেখা যাবে সেটি পরিষ্কার হতে বেশি বাকি নেই। যাদের মতো নেতাদের ক্ষেত্রে এই যেন আত্মঘাতী বলিদান। প্রশ্ন হলো পরিত্যাজ্য নেতাদের সামনে কি অপেক্ষা করছে? ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে যারা লিখেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী, তবে মাত্র একদিনের মধ্যে প্রয়োজনীয় 4,693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটি কাজ। এজন্য তিনি নির্বাচনী এলাকার সবার সহযোগিতা চাইলেও খুব যে ভরসা করতে পারছেন না সেটিও পরিষ্কার। এনসিপির একাধিক সূত্র বলছে জামাতের সাথে জোট গঠনের প্রক্রিয়াটি আগে থেকে নিষিদ্ধ হলেও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে প্রকাশ করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। এনসিপি ও জামাত একদম শেষ মুহূর্তে এসে সমঝোতা করছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যাতে দল থেকে যারা বেরিয়ে যেতে চায় তারা যেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য গুছিয়ে উঠতে না পারে। স্বতন্ত্র প্রার্থী হতে গেলে মোট ভোটারের 1% স্বাক্ষর সংগ্রহ করতে হয়, যা একদিনে করা প্রায় অসম্ভব। তাসনিমরা যদিও এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাকিদের জন্য পথটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে কৌশলগতভাবেই। দর্শক, শুরু থেকে এনসিপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা আসলে জামাতের বি টিম। এখন এই জোটের মাধ্যমে সেই অভিযোগ কি সিলমোহর পেল? বিশ্লেষকরা মনে করছেন জামাতের সাথে এই আসন সমঝোতা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ার পথকে রুদ্ধ করে দিয়েছে। মানুষ যে নতুন রাজনীতির আশায় তাদের সমর্থন দিয়েছিল, জামাতের ছায়া গিয়ে তারা সেই মোহভঙ্গ ঘটাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন এনসিপি ধীরে ধীরে জামাতের ছায়ায় বিলীন হয়ে যেতে পারে। এনসিপির নারী নেত্রীরাও মনে করেন জামাতের সাথে সমঝোতা করলে তাদের স্বকীয়তা ম্লান হয়ে যাবে। প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি বাঘের ঘরে ঘুঘের বাসা হবে, নাকি এনসিপি নিজেই বিলীন হবে? এতদিন যারা একে অপরের ছায়া মারাতেন না, এখন তারা একই ছাতার নিচে বসার জন্য রীতিমতো কাড়াকাড়ি করছেন।
বিশ্লেষকরা মনে করেন এই জোটের ফলে বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থার বা ইসলামপন্থী শক্তির উত্থান প্রবল হতে পারে। বিএনপি ও জামাতের মধ্যে যে মেরুকরণ তৈরি হচ্ছে তাতে মধ্যপন্থী দলগুলোর ভোট ব্যাংকে টান পড়তে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনীতি যারা করতে চেয়েছিলেন তারা যদি পুরনো ধারার সাথে মিশে যান, তবে নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। রাজনীতির মাঠ এখন যেন দাবারুর চাল, কেউ কিস্তিমাত করতে চাইছে, কেউ আবার চাল ভুল করে ফেসে যাচ্ছে। এনসিপির এই নতুন রাজনীতি কি শেষ পর্যন্ত পুরনো জামাতি মুখ থুবড়ে পড়বে? সহজ কথা বললে এনসিপির অবস্থা এখন সেই মাঝির মতো, যে নতুন ডাঙার খোঁজে বের হয়ে শেষ পর্যন্ত ঝড়ের ভয়ে পুরানো ঘাটে এসে তরি ভিড়িয়েছে। প্রশ্ন হলো, যারাকে দেওয়া অনুদান হয়তো ফেরত পাওয়া যাবে, কিন্তু বিপ্লবী দলের পেছনে যারা এতদিন নিজেদের স্বপ্ন বিনিয়োগ করেছেন তারা সেই স্বপ্ন ফেরত পাবেন কিভাবে? জুলাই আন্দোলনের সময় থেকে বাগাড়ম্বর চালিয়ে আসা মুখগুলোর আদর্শহীনতার প্রকট দৃশ্যে নতুন বন্দোবস্তের প্রতারণা কিভাবে সমর্থকেরা সইবেন? এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।